2017-এ একটা রিসার্চ পেপার পাবলিশ করা হয়, যেটা টাইটেল ছিল অ্যাটেনশন ইজ অল ইউ নিড। যে পেপারটা পাবলিশ করছিল গুগল ব্রেইন থেকে, এবং এই পেপারে একটা নতুন আর্কিটেকচারের ধারণা দেওয়া হয়। এই পেপারটা পাবলিশ হওয়ার পরে এআই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, এবং স্টিল আমরা যে জেনারেটিভ মডেলগুলো দেখি সেগুলো মূলত এই আর্কিটেকচারের উপরে তৈরি করা। ওকে, তো কি সেই আর্কিটেকচার ছিল এবং এর গোল কি ছিল, কিভাবে কাজ করে, সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, এই পেপারটা পাবলিশ করছিল টোটাল 8 জন সায়েন্টিস্ট মিলে, যাদের কন্ট্রিবিউশন ছিল সেম, এবং তারা এখন যদিও কেউই গুগলের সাথে নাই, সবাই সবার মতো স্টার্ট আপ দিয়ে দিছে। সো দেখি এই আর্কিটেকচার আসলে কি বলছে। দেখেন, এই আর্কিটেকচারে মেইন দুইটা কম্পোনেন্টকে তারা হাইলাইট করছে। একটা হচ্ছে এনকোডার এবং আরেকটা হচ্ছে ডিকোডার। এনকোডারের এখানে কাজ হইতেছে ইনপুট রিসিভ করা, এবং ডিকোডারের কাজ হইতেছে মূলত নেক্সট ওয়ার্ড প্রেডিকশন করা বা নেক্সট টোকেন প্রেডিকশন করা। কিভাবে আসলে এনকোডার আর ডিকোডার মিলে ফুল ট্রান্সফর্মার আর্কিটেকচারটা কাজ করে, এটা আমরা আজকের এই ভিডিওতে বুঝবো। তো তার আগে বলে রাখি যে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা এটা বেসিকলি তৈরি করা হয়েছে এনএলপি রিলেভেন্ট টাস্কের জন্য। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, টেক্সট ডাটা নিয়ে কাজ করেন, তার জন্য আপনি ট্রান্সফর্মার আর্কিটেকচারের উপর বেস করে অনেক টাইপের প্রিটেইন মডেল এখন দেখতে পারবেন। আপনারা হয়তো এর আগে দেখছেন যে প্রিটেইন মডেলগুলোতে ট্রান্সফর্মারের হয়তো কিছু পার্ট ইউজ করা হয়, হয়তো কেউ এনকোডার ইউজ করে, হয়তো কেউ শুধুমাত্র ডেকোডার ইউজ করে, কেউ বা ফুল আর্কিটেকচার ইউজ করে। এই আর্কিটেকচারের লেফট সাইডে যে পার্টটা দেখতেছেন, এই পার্টটাকে বলতেছি আমরা এনকোডার। তো এই পার্টটাকে আপনি যদি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে দেখতে পারবেন যে ইউজার আসলে যে ইনপুটটা দিচ্ছে, সেই ইনপুটটা বিভিন্ন স্টেপ বাই স্টেপ পার করে ও নেক্সটে আসতেছে। ওকে, তো প্রতিটা স্টেপে আসলে কি কাজ হয় আমরা একটু পরে এটা বিস্তারিত আলোচনা করব। এটা গেল এনকোডার। তো এনকোডারের কাজটা কি আপনাদের মনে রাখতে হবে, যে ইনপুট টেক্সটটাকে খুব ভালোভাবে প্রসেস করে কোনো একটা মেমোরিতে সে সেভ করে রাখা। ওকে, এটা হইতেছে এনকোডারের মেইন কাজ। এবার আমরা ডিকোডার নিয়ে একটু আলোচনা করি। তাহলে ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হইতেছে মূলত নেক্সট টোকেনটাকে প্রেডিকশন করা বা নেক্সট ওয়ার্ডটাকে জেনারেট করা। এনকোডার এবং ডিকোডার মিলে কম্বাইনলি কিভাবে কাজ করতে পারে এর একটা এক্সাম্পল আমি এখানে দিব। তো তার আগে আরেকটা জিনিস বলে রাখি, যে লেফট সাইডে আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে এনকোডার, রাইট সাইডে যেটা দেখতেছেন সেটা হচ্ছে ডিকোডার। এবং ডিকোডারের কয়েকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হইতেছে ক্রস অ্যাটেনশন। তো এই যে ক্রস অ্যাটেনশন যে পার্টটুকু, এই পার্টটুকু এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যেখানে মূলত নলেজ শেয়ারিং হয়। শেয়ারিং মিনস কনসালটেশন হয়, মানে এনকোডার ডিকোডারের সাথে বা ডিকোডার ইনকোডারের সাথে মূলত কথাবার্তা বলে বা কনসালটেশন করে। ওকে, তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা একটা সিম্পল বিষয় নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল, আপনি ইমাজিন করেন আপনার কাছে একটা বই আছে, বইটা হইতেছে ইংরেজিতে লেখা। এখন আপনি চাচ্ছেন সেই বইটা আপনি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করবেন, সেটা হতে পারে বাংলা ভাষা। ওকে, এটা হচ্ছে আপনার মেইন গোল। তো এই ধরনের কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনার এরকম একটা আর্কিটেকচার লাগবে, যেখানে মূলত একই সাথে এনকোডার প্লাস ডিকোডার দুইটাই লাগবে। এখন দেখেন, আমি এই এক্সাম্পলটা কেন চুজ করছি, বিকজ এখানে এনকোডার ডিকোডার দুটাই ইউজ করা হইতেছে। এটা ছাড়াও আরও অনেক টাইপের মডেল আছে যারা বেসড অন ট্রান্সফর্মার বাট এনকোডার ডিকোডার বোথ ইউজ করে না। হয়তো কেউ এনকোডার ইউজ করে, হয়তো কেউ ডিকোডার ইউজ করে। তো ওগুলোতে আমি পরে যাচ্ছি, এখন আমি এটা নিয়ে কথা বলতেছি না। যেহেতু এই ধরনের প্রজেক্ট করতে গেলে আপনার এনকোডার ডিকোডার দুইটাই লাগবে, সো দ্যাট আপনার ট্রান্সফর্মারের ফুল আর্কিটেকচারটা এখানে কাভার হয়ে যাবে। ওকে, তো সিমিলারলি আমরা একটা প্রজেক্টের কথা চিন্তা করি, গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটরে যদি আপনি কোনো কিছু লিখেন এবং সেটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান, আপনি হয়তো এরকম দেখবেন, আই লাভ মেশিন লার্নিং, এটাকে বাংলায় ট্রান্সলেট করলে হয় আমি মেশিন লার্নিং ভালোবাসি। কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে এটা, যে আমি একটা ইংরেজি লেখা লিখলাম, সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল, সেটা কিভাবে হইল? এই কোশ্চেনটা কি কখনো আপনার মাথায় আসছে? যদি এসে থাকে তাহলে আপনি রাইট ট্র্যাকে আছেন, আর যদি না এসে থাকে তাহলে এখন জেনে নেন। প্রিভিয়াসলি আমরা যে আর্কিটেকচার নিয়ে কথা বললাম, যেখানে এনকোডার ডিকোডার সবই ছিল,
তো এরকম একটা ফুল এনকোডার ডিকোডার ফুল আর্কিটেকচার নিয়ে মূলত এই প্রজেক্টটা তৈরি করা, যেখানে এনকোডার মূলত আপনার আই লাভ মেশিন লার্নিং যে টেক্সটটা, সেই টেক্সটটাকে রিসিভ করছে, প্রিপ্রসেস করে বিভিন্ন রকমের ইন্টারনাল ক্যালকুলেশনের মাধ্যমে কনটেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন করে রাখছে এবং মেমোরিতে সেভ করে রাখছে, ওকে, ইনফরমেশনগুলো। এবং ডিকোডার কি করতেছে, ডিকোডার মূলত স্টেপ বাই স্টেপ একটা করে ওয়ার্ড প্রেডিকশন করতেছে। সো এভাবে ওয়ার্ড প্রেডিকশন করতে করতে একটা সময় পরে সে জেনারেট করে ফেলছে আমি মেশিন লার্নিং ভালোবাসি। সো দ্যাট এই ধরনের প্রজেক্টে এনকোডার ডিকোডার দুইটা ইউজ করা হইতেছে। তো আমি এরকম একটা প্রজেক্ট নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো আজকে। সো অ্যাট দ্য সেম টাইম আমাদের আর্কিটেকচারটাও বোঝা হয়ে যাবে, ওকে। তো এখানে দুইটা পার্ট আই থিঙ্ক আপনি অলরেডি বুঝে গেছেন। এনকোডারের কাজ হইতেছে ইনপুট রিসিভ করা এবং সেই ইনপুটটাকে প্রসেস করা, এবং ডিকোডারের কাজ হইতেছে সে আউটপুট টোকেন জেনারেট করা, ওকে। তো এখন আমি যদি স্টেপ বাই স্টেপ এনকোডার নিয়ে আলোচনা করি বা ডিকোডার নিয়ে আলোচনা করি, তাহলে ইন্টারনাল অনেক পার্ট চলে আসবে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। দেখেন, আমরা যদি এনকোডার নিয়ে কথা বলি, এনকোডারে যখন আপনি আই লাভ মেশিন লার্নিং ইনপুট দিচ্ছেন, তখন এটা যাচ্ছে কোথায়? এখানে সবার শুরুতে যে কাজটা করতেছে সেটা হইতেছে ইনপুট এমবেডিং। তো ইনপুট এমবেডিং মানে কি? দেখেন, মেশিন লার্নিং মডেল আসলে কখনোই কোনো টেক্সট বুঝে না। কি বুঝে? টেক্সটের যে করসপন্ডিং যে রিপ্রেজেন্টেশন সেটা বুঝে, মানে কোনো একটা নিউমেরিক সংখ্যা সেটা বুঝে। সো সরাসরি টেক্সটটা সে আসলে বুঝে না। সো আপনি যখন একটা টেক্সট দিচ্ছেন, সো দ্যাট এটা কোনো না কোনোভাবে সেটা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হবে। সো এটা করতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডকে একটা করে টোকেন হিসাবে ভাগ করে নিতে হবে। সো আই লাভ মেশিন লার্নিং যখন আপনি এখানে ইনপুট দিচ্ছেন, সো দ্যাট এখানে টোটাল 4টা টোকেন হিসাবে আপনি চিন্তা করতে পারেন। আই একটা টোকেন, লাভ একটা টোকেন, মেশিন একটা টোকেন, লার্নিং একটা টোকেন, ওকে। সো প্রথম কাজ হইতেছে সেই ওয়ার্ডগুলোকে বিভিন্ন টোকেনের মাধ্যমে ভাগ করে নেওয়া, এবং তারপরে সেই টোকেনগুলোকে এমবেডিং করা বা একটা এমবেডেড একটা ভেক্টরে রিপ্রেজেন্ট করা, ওকে। তো ফর এক্সাম্পল এইটা হইতেছে এমবেডেড ভেক্টর। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হইতেছে বর্তমানে আমরা যে ধরনের প্রিটেইন মডেলগুলো দেখি বেসড অন ট্রান্সফর্মার, তাদের একটা নির্দিষ্ট এমবেডিং একটা ডাইমেনশন আছে। ফর এক্সাম্পল, আপনি যদি বার্টের কথা বলেন, বার্টের যে বেস মডেল, তার ডাইমেনশন হইতেছে 768 ডাইমেনশন। এর মানেটা কি? এর মানে হইতেছে যে আপনি যখন একটা ইনপুট দিচ্ছেন, সে সর্বোচ্চ 768টা টোকেন ইউজ করবে, মানে 768টা ইউনিক ওয়ার্ডে সে রিপ্রেজেন্ট করবে, ওকে। ইভেন আপনি যদি কম দেন, ফর এক্সাম্পল আপনি ছোট্ট একটা সেন্টেন্স দিচ্ছেন, সেই ক্ষেত্রেও তার রিপ্রেজেন্টেশনটা আসলে এভাবেই হবে, ওকে। সো যেহেতু আমাদের ডাইমেনশন সেম থাকে, সো দ্যাট মেশিন লার্নিং মডেল ওই সেম ডাইমেনশন ধরে ধরে সে খুব ইজিলি কাজ করতে পারে। সো আপনি যদি এখানে চিন্তা করেন যে 6 ডাইমেনশন বা 4 ডাইমেনশন বা 768 ডাইমেনশন, ইট মিনস আপনার একটা রোতে এতগুলো করে ভ্যালু থাকবে। সেই ভ্যালু কি থাক ডাজন্ট ম্যাটার, ইভেন নেগেটিভ অর স্পার্স, ইট ডাজন্ট ম্যাটার, বাট ম্যাটার হইতেছে যে ঠিক ততগুলোই ভ্যালু থাকবে। অ্যান্ড রো থাকবে হইতেছে যে আপনার এখানে যতগুলো টোকেন আছে, ফর এক্সাম্পল আই লাভ মেশিন লার্নিং, সো ঠিক আপনার সিকোয়েন্সে 4টা ওয়ার্ড আছে, সো দ্যাট আপনি এখানে 4টাই এরকম ভেক্টর দেখতে পারবেন, ওকে। তো এখন আমাদের তো এমবেডিং শেষ হয়ে গেছে, প্রত্যেকটা টোকেনের জন্য আমাদের কি এমবেডিং শেষ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হইতেছে মূলত সেটাকে পজিশনাল এনকোডিং করা। দেখেন, আপনি বলতেছেন আই লাভ মেশিন লার্নিং, এর একটা মিনিং আছে, বাট যদি মেশিন সেটা এভাবে শিখে যে লার্নিং আই লাভ তারপর মেশিন এভাবে যদি সে রিসিভ করে, তাহলে তো সে কনটেক্সচুয়াল ইনফরমেশনটা সে পাইলো না। তো এর জন্যই মূলত পজিশনাল এনকোডিং করতে হয়। তো পজিশনাল এনকোডিং কেন ইম্পর্ট্যান্ট? পজিশনাল এনকোডিং এই জন্য ইম্পর্টেন্ট যে একটা মডেল যখন সে ডাটাগুলোকে রিসিভ করবে, সে যেন বুঝে যে কোন সিকোয়েন্সে সে আসলে ডাটাগুলোকে রিসিভ করতেছে, ওকে। মানে আই যেন থাকে হইতেছে প্রথম পজিশনে, লাভ যেন থাকে দ্বিতীয় পজিশনে, মেশিন যেন থাকে তৃতীয় পজিশনে, এবং লার্নিং যেন থাকে চতুর্থ পজিশনে। তার মানে সে বুঝবে যে আই লাভ মেশিন লার্নিং, এটা একটা সিকোয়েন্স মেনটেন করে সে কাজ করতেছে, সো দ্যাট সে সেভাবেই সে আন্ডারস্ট্যান্ডিং করবে, ওকে। দেখেন, আপনি যদি পজিশনাল এনকোডিং করতে চান, তাহলে
আপনি এরকম হয়তো একটা ভেক্টর দেখতে পারবেন, পজিশন 0-এর জন্য এরকম, পজিশন 1-এর জন্য এরকম, 2-এর জন্য এরকম, 3-এর জন্য এরকম। ওকে, এইটা মূলত আসে সাইন কস ফাংশনের মাধ্যমে, মানে অরিজিনাল ট্রান্সফর্মারের সাইন কস ফাংশনের মাধ্যমে মূলত এই পজিশনাল এনকোডিংয়ের এই যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আসে। এখন এটা মূলত যে কাজটা করা হয়, প্রিভিয়াসলি আমরা যেমন এমবেডিং করলাম ই অফ আই, তো ই অফ আই এর সাথে এটা যোগ করা হয় আর কি, এটা এভাবে যোগ করা হয়, পজিশন 0, পজিশন 1, পজিশন 2, পজিশন 3 এভাবে যোগ করা হয়। যোগ করে তারপরে দেখতে পারবেন যে আপনি এই যে ফর এক্সাম্পল পজিশন 1-এর জন্য ছিল হইতেছে লাভের যে ই অফ আই ছিল হচ্ছে এই ভেক্টরটা, আর পজিশনাল এনকোডিংয়ের ভ্যালু ছিল এইটা। সো এটা দুইটাকে যদি যোগ করেন এটা হচ্ছে ফাইনাল আউটপুট। ফাইনাল মানে হচ্ছে যে এইখানকার ফাইনাল আউটপুট। এখন আমরা মাল্টি হেড অ্যাটেনশনে যাচ্ছি। ওকে, তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড অ্যাড করা হয়। ওকে, সো দ্যাট এখন যেহেতু পজিশনটা অ্যাড হয়ে গেছে, সো দ্যাট এখন ও বুঝতে পারবে যে কোন ওয়ার্ডটা এই সেন্টেন্সের কোন পজিশনে ছিল। ওকে, সো কনটেক্সচুয়াল ইনফরমেশনটা সেম থাকবে। ওকে, সো এটা জাস্ট একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, সো এখন মূলত আমরা মাল্টি হেড অ্যাটেনশনের দিকে যাব। সো এখন নেক্সট স্টেপে যখন আমরা মাল্টি হেড অ্যাটেনশনের কথা বলতেছি, তার আগে আমাদের একটু সিঙ্গেল হেড নিয়ে কথা বলা যায়। দেখেন, সিঙ্গেল হেড এন্ড মাল্টি হেডের মধ্যে একটু ডিফারেন্স আছে। সিঙ্গেল হেড যদি আপনি বুঝেন তাহলে মাল্টি হেডও বুঝে যাবেন। তো এই যে অ্যাটেনশনের কথা বলতেছি, মানে এই পার্টটুকের কথা বলতেছি, এই পার্টটুকের কাজটা কি? এই পার্টের কাজ হইতেছে মূলত এইটা বোঝা যে এক্স্যাক্টলি আমি যে সেন্টেন্সটা পাঠাইছি আই লাভ মেশিন লার্নিং, আই লাভ মেশিন লার্নিং সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কার সাথে রিলেটেড এবং কার সাথে কার সামঞ্জস্যতা বেশি এবং ওদের মধ্যে রিলেশনটা কেমন, এই পুরো জিনিসগুলো আসলে বোঝা। এর কাজ হইতেছে অ্যাটেনশন। ওকে, মানে অ্যাটেনশন দেয়া। এখন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনি একটা সাইকেল কিনবেন, তো সাইকেল কিনলে আপনি কিন্তু শুধু সাইকেলের কালার দেখে কিনবেন না, আপনি কোন কোন জিনিসের দিকে অ্যাটেনশন দেবেন। আপনি দেখবেন ওর প্রাইস কত, তারপর আপনি দেখবেন যে ওই সাইকেলটা ওয়েট কত, তারপর আপনি দেখবেন যে ওই সাইকেলটা টোটাল কত স্পিডে উঠানো যাবে, তারপর দেখবেন যে এই সাইকেলটা ইলেকট্রিক কিনা। তো আপনি ডিফারেন্ট কাইন্ড অফ থিংস কনসিডার করবেন। ওকে, সো এই এক একটা যে থিংস আপনি কনসিডার করতেছেন এগুলোকে বলা হয় অ্যাটেনশন। তার মানে আপনি মূলত এক চোখ দিয়ে একটা নির্দিষ্ট টপিককে ফোকাস করতেছেন, করে সেই জিনিসটা দেখতেছেন, আবার আরেকটা নির্দিষ্ট কোনো একটা জিনিসকে ফোকাস করে আরেকভাবে আপনি দেখতেছেন। সো এটাকে বলা হয় মূলত অ্যাটেনশন। ওকে, সো অ্যাটেনশনের মেইন গোলটাই হইতেছে এইটা বোঝা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আমার এই সেন্টেন্সের কোন ওয়ার্ডটার সাথে কোন ওয়ার্ডটা মোর রিলেভেন্ট, হ্যাঁ, কার সাথে কার স্ট্রং রিলেশন, কার সাথে কার মাইল্ড রিলেশন, এই জিনিসগুলো। এবং এই অ্যাটেনশন ক্যালকুলেশন করার যে সূত্র সেটা হইতেছে মানে কিউকেভি, কিউ হইতেছে কোয়েরি, কি ভ্যালু, এটা মূলত প্যারামিটার। সো এখানে আপনি সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে আপনি লজিট পাস করবেন, এটাকে বলা হয় লজিট। ওকে, অ্যান্ড নেক্সট স্টেপে যেটা করা হয় মূলত সেটা হইতেছে লজিটের ওপর বেস করে আমরা পরবর্তীতে ভ্যালু বের করি এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ আগাই। সো এবার একটু পরে যাচ্ছি ওইদিকে, বাট আপনারা জাস্ট এইটুকু মনে রাখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা যখন অ্যাটেনশন ক্যালকুলেট করতে যাব আমাদের একটা কোয়েরি ভেক্টর এখানে ক্রিয়েট হবে। তো কোয়েরি ভেক্টরের উপর বেস করে পরবর্তীতে আমরা কি করব, অল যে কি ভেক্টরগুলো আছে সেই কি ভেক্টরগুলা মানে কম্পেয়ার করে মূলত কি করব, একটা লজিটের একটা ভ্যালু আমরা পাবো। ওকে, সো এই লজিটের ভ্যালুটাই মূলত পরবর্তীতে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা মাল্টি ক্লাসের জন্য ইউজ করা হয় সফটম্যাক্স ফাংশনের মাঝে আমরা যখন পাস করব তখন আমরা এখান থেকে নর্মালি একটা প্রবাবিলিটি টাইপের একটা ভ্যালু পাবো। ওকে, সো এটাকে বলা হয় মূলত অ্যাটেনশন ম্যাথমেটিক্যালি। ওকে, বাট আপনি যদি থিওরিটিক্যালি বলেন তাহলে ব্যাপারটা এরকম যে আপনি কোন ওয়ার্ডটাকে কতটুকু অ্যাটেনশন দিচ্ছেন বা কোন ওয়ার্ডটা কতটুকু আসলে রিলেভেন্ট। ওকে, তো এটা গেল হচ্ছে কি সিঙ্গেল হেড। এখন আমাদের এখানে বলা হয়েছে কি মাল্টি হেড। তো নর্মালি একটা যদি আপনি
ট্রান্সফর্মার বেসড একটা মডেলের কথা চিন্তা করেন, সেটা যদি চিন্তা করেন বার্ট অথবা ডেস্টিল বার্ট বা যে কোনো কিছুই, তো দেখবেন যে এখানে বলা আছে যে টোটাল 12টা মানে অ্যাটেনশন হেড ইউজ করা হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? মানে 12টা অ্যাটেনশন হেড মানেটা কি? এর মানে হইতেছে এটা যে মাল্টিপল হেডের কাজ হইতেছে যে আপনি যে সেন্টেন্সটা তাকে দিছেন, মানে একটা হেডের কাজ হইতেছে মূলত গ্রামার চেক করা, তারপরে ওর মিনিং চেক করা, তারপরে আরেকটা হেডের কাজ হইতেছে ডিপেন্ডেন্সি চেক করা, তারপর আরেকটার কাজ হইতেছে মূলত ভার্ব এগ্রিমেন্ট চেক করা, ওকে, তারপর আরেকটার কাজ হয়তো বা অন্যরকম, ওকে। তো এভাবে টোটাল 12টা, হ্যাঁ 12টা হেড কাজ করে বা 16টা হেড কাজ করে শুধুমাত্র তার অ্যাটেনশনটাকে বোঝার জন্য, ওকে। সো দ্যাট এটাকে বলা হয় মূলত মাল্টি হেড অ্যাটেনশন, যেন কোনো ভুল না হয়। যদি আপনি আরও একটু মানে এক্সাম্পলের দিকে তাকান, যে একটা সাইকেল আপনি কিনবেন, তো এর ডিফারেন্ট অ্যাট্রিবিউট থাকতে পারে, প্রাইস, ওয়েট, কালার, অর আরও অনেক কিছুই থাকতে পারে। সব কিছুর ওপর বেস করে আপনি মূলত ডিসিশন নেবেন যে এই সাইকেলটা আসলে কেমন, ওকে, সাইকেলের ইনফরমেশনটা সম্পর্কে আপনি জানবেন, ওকে। তো ঠিক সেম যে কোনো টেক্সটের ক্ষেত্রে এই জায়গাটাও এই একই কাজ করা হয়, ওকে। এখন কথা হইতেছে তাহলে এই হেডের যে ভ্যালুগুলা, এগুলো কি হচ্ছে মানে আপনি অ্যাসাইন করে দিবেন? না, আপনি অ্যাসাইন করে দিবেন না, এটা অটোমেটিক্যালি এই রোলগুলো জেনারেট হয়। এভাবেই মূলত আর্কিটেকচারটা তৈরি করা, ওকে। সো এক একটা হেড মূলত এক একভাবে সে লার্ন করে বা রিলেশনটা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করে, ওকে। সো মাল্টিপল হেড মাল্টিপল টাইপের রিলেশনশিপ ফাইন্ড আউট করে তারপর ফাইনালি সেগুলোকে যোগ করা হয় আর কি, কনক্যাট করা হয়। এই জন্য এটাকে বলা হয় কি মাল্টি হেড অ্যাটেনশন। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মানে আপনি যখন সিঙ্গেল হেড নিয়ে কথা বলতেছেন তার মানে আপনি এক চোখ দিয়ে দেখতেছেন, আর যখন মাল্টি হেড কথা বলতেছেন তার মানে আপনি 12টা হেড যদি থাকে তার মানে 12টা চোখ দিয়ে আপনি দেখতেছেন জিনিসটাকে। সো আপনার ভুল হওয়ার চান্স অনেক কমে যাবে, ওকে। এই কাজটাই এখানে করা হয়, ওকে। তো মাল্টি হেড অ্যাটেনশন গেল। এবার নেক্সট স্টেপ হইতেছে কি অ্যাড নর্ম। এখন এখানে মূলত করা হয় যেই কাজটা, সেটা হইতেছে মূলত রেসিডুয়াল কানেকশনকে অ্যাড করা হয় এবং পরবর্তীতে সেটাকে নর্মালাইজেশন, লেয়ার নর্মালাইজেশন করা হয় যেন ট্রেনিংটা ভেঙে না যায়, ওকে, ট্রেনিংটা যেন স্টেবল থাকে। এই জন্য মূলত লেয়ার নর্মালাইজেশন করা হয়। নর্ম মানে হচ্ছে নর্মালাইজেশন। তো এখন দেখেন রেসিডুয়াল কানেকশন মানেটা কি? রেসিডুয়াল কানেকশন মানে হইতেছে যে ধরেন আমাদের তো লেয়ারের একটা ইনপুট আছে, সেই ইনপুটটাকে যদি আমরা এক্স হিসাবে কনসিডার করি, এর সাথে এফ অফ এক্স যোগ করা হয়। সো এফ অফ এক্স কি? এফ অফ এক্স হইতেছে মূলত অ্যাটেনশন, ওকে। সো লেয়ারের ইনপুটের সাথে যখন আপনি অ্যাটেনশনটা আবার যোগ করে দিচ্ছেন, এটাকে বলা হইতেছে কি আপনার অ্যাড বা রেসিডুয়াল কানেকশন অ্যাড করা হয় এখানে, ওকে। এবং এখান থেকে যে মানে আউটপুটটা পাচ্ছেন, সেই আউটপুটটা কিন্তু আরও বেটার বা আরও রিফাইন, ওকে। সো এই কাজটা এখানে করা হয় এবং এই ফুল প্রসেসটাকে স্টেবিলাইজ রাখার জন্য মূলত লেয়ার নর্মালাইজেশন করা হয়, মানে ট্রেনিং প্রসেসটা যেন ভেঙে না যায়, ওকে। এবার তারপরে যে কাজটা সেটা হইতেছে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। সো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের যে কাজ সেটা হইতেছে মূলত এখানেও আপনার কাজটা হইতেছে এরকম যে আমরা যে এই মাল্টি হেড অ্যাটেনশন থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা পাইলাম, 12টা হেড ছিল, সবগুলোকে কনক্যাট করে ফাইনালি আমরা যে রিপ্রেজেন্টেশনগুলো নিয়ে যাচ্ছি সামনের দিকে, আমরা এই স্টেপে যে কাজটা করব যে টোকেনের মধ্যে যে এক একটা ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো আসলে কীভাবে ট্রান্সফার হবে সেইটা মূলত ঠিক করে দেওয়া হইতেছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এফএফএন, ওকে। ওকে, সো এখানে মূলত পজিশন ওয়াইজ ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক হয়। আর ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক মূলত প্রোভাইড করে নন লিনিয়ার ট্রান্সফরমেশন। সো নন লিনিয়ার ট্রান্সফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট লাইক ইন্টারনাল হিডেন রিলেশনশিপ, ওকে। সো দ্যাট এখানে এফএফএন ইউজ করা হয় এবং আবার এটাকে স্টেবিলাইজ রাখার জন্য অ্যাড অ্যান্ড নর্ম ইউজ করা হয়, মানে নর্মালাইজেশন ইউজ করা হয়, ওকে। করার পরে দেখেন এটা গেল হইতেছে কি একটা এখানে এন এক্স দেওয়ার মানে কি? এন এক্স দেওয়ার মানে হইতেছে এখানে মাল্টিপল এই লেয়ার থাকতে পারে। সো একটা লেয়ার শেষ হইলে আবার নেক্সট আরেকটা লেয়ার থাকবে, তারপরে আবার একটা লেয়ার থাকবে, এরকম আপনি যদি টোটাল 12টা লেয়ার ইউজ করেন বা 16টা লেয়ার ইউজ করেন, তার মানে একের পর এক এরকম 12টা বা 16টাই সেম কাজ এভাবে স্টেপ বাই স্টেপ হতে থাকবে। তো এক একটা লেয়ারে যে কাজগুলো হয়, প্রথম লেয়ারে যতটুকু
কারেক্ট ইনফরমেশন আপনি হয়তো পাইছেন বা রিপ্রেজেন্টেশন করতে পারছেন, নেক্সট লেয়ারে সেটা আরও রিফাইন হয়, তারপরে লেয়ারে গিয়ে সেটা আরও রিফাইন হয়, এরকম রিফাইন হইতে হইতে ফাইনালি আপনি যে কাজটা করবেন এখানে এসে আপনি কিন্তু সেভ করে রাখবেন, মানে এই ইনফরমেশনটা সেভ করবেন। ইনফরমেশন মানে আমি যেটা বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মূলত এটাকে বলা হয় কনসালটেশন মেমোরি। তো কনসালটেশন মেমোরিতে আপনি এই আউটপুটটা সেভ করে রাখবেন এই স্টাইলে। ফর এক্সাম্পল H1, H2, H3, H4, মানে আপনার কাছে ওয়ার্ড ছিল কি কি, আই লাভ মেশিন লার্নিং। ওকে, তো আই হইতেছে প্রথম ইন্ডেক্স, লাভ হইতেছে দ্বিতীয়, তারপরটা তৃতীয়, চতুর্থ, এভাবে, তাই না? তো আপনি এই এনকোডার এর ফুল কাজ শেষ হওয়ার পরে যে ভেক্টরটা পাবেন সেটা আপনি যখন কনসালটেশন মেমোরিতে সেভ করে রাখতেছেন, এর মানে হইতেছে যে পরবর্তীতে যখন আপনি ডিকোডার ইউজ করবেন, ডিকোডার আসলে কোয়েরি করবে এনকোডারের কাছে, এবং এনকোডার তার কাছে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ডিকোডারের সাথে শেয়ার করবে বেসড অন কোয়েরি, সো দ্যাট ডিকোডার এক্ষেত্রে কোয়েরি পাঠায়, কোয়েরি কিউ পাঠায়, আর এনকোডারের থাকে কি অ্যান্ড ভ্যালু পাঠায়। ওকে, সো এটা আসলে এটাকে বলা হয় মূলত মানে কনসালটেশন। সো এই কনসালটেশনের জন্যই মূলত এই মেমোরিটা লাগবে। ওকে, আর আপনি যদি বলেন যে তাহলে H1, H2, H3 এগুলোতে আসলে কি আছে, এগুলোতে মূলত কনটেক্সচুয়াল হিডেন রিপ্রেজেন্টেশনগুলো আছে। ওকে, মানে আমরা ইনপুট যেটা দিচ্ছি সেটা বিভিন্ন রকমের এই টোকেনগুলা বিভিন্ন রকমের প্রসেসিং করে ফাইনালি যে আসছে এ মূলত বিভিন্ন রকমের কনটেক্সচুয়াল হিডেন রিপ্রেজেন্টেশন ক্যারি করতেছে, যেটা মূলত ইনপুট থেকে রিসিভ করছে। ওকে, তো এটা আমাদের পরবর্তীতে লাগবে। সো যখন আপনি এই কনসালটেশন মেমোরির কাজটা মানে কাজ পর্যন্ত আপনি কাজ করে ফেলছেন, তার মানে আপনার কাজ শেষ। ওকে, মানে আপনার এনকোডারের কাজ শেষ। এখন নেক্সটে কাজ হইতেছে আপনার শিফটেড রাইট, মানে আপনার ডানে যাবেন। এখন আপনার ডিকোডারের কাজ শুরু। এখান থেকে কি পাঠাবো, দিস ইজ ইম্পর্টেন্ট। দেখেন, আমি বলছি যে আমরা এখন যে কথাটা বলতেছি বা আমরা যে আর্কিটেকচারটা দেখাইতেছি এটা হচ্ছে এনকোডার ডিকোডার আর্কিটেকচার, ফুল ট্রান্সফর্মার আর্কিটেকচার। সো ফুল ট্রান্সফর্মার আর্কিটেকচারে একই সাথে এনকোডার এবং ডিকোডার দুইটা ইউজ হয়। তো আমি যেহেতু ট্রেনিং করাইতেছি, তো ট্রেনিং স্টেপে আই লাভ মেশিন লার্নিং এটাকে আমি কনসালটেশন মেমোরি পর্যন্ত সেভ করে রাখছি। এখন তাহলে আবার আউটপুটকে ওকে শেখাইতে হবে না যে আই লাভ মেশিন লার্নিংয়ের জন্য এর বাংলাটা হবে আমি মেশিন লার্নিং ভালোবাসি, এটা তো ওকে শেখাইতে হবে। কারণ আমাদের আর্কিটেকচার মানে আমাদের এই আর্কিটেকচারের উপর বেস করে মেশিন লার্নিং তো এখন কিছুই জানে না, মানে আউটপুট কী হবে ওর কোনো আইডিয়া নাই। এখন আমরা এই ডিকোডারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আউটপুটটা কেমন হবে সেই প্যাটার্নটা তাকে শেখাবো। ওকে, সো দ্যাট এখানেও ঠিক সেম একই অবস্থা। আপনি যখন এই যে আউটপুটটা চিন্তা করতেছেন যে এর আউটপুটটা হইতেছে কি, টার্গেট আউটপুট হইতেছে কি আমি মেশিন লার্নিং ভালোবাসি, এখানেও ঠিক সেম আপনি মানে এমবেডিং করবেন, তারপর পজিশনাল এনকোডিং করবেন, করার পরে দেখেন এখানে মাস্ক মাল্টি হেড অ্যাটেনশন। তো এই জায়গাটাতে মূলত কী হয় দেখেন, এই জায়গাটাতে যে কাজটা হয় আপনি ওকে শিখাইতেছেন যে আপনার টার্গেটেড আউটপুট হইতেছে আমি মেশিন লার্নিং ভালোবাসি। ওকে, সো আপনি যদি ওকে ইনপুট দেন হইতেছে আমি মেশিন লার্নিং, দেখেন এই জায়গাটাতে খেয়াল করেন এসওএস মানে হইতেছে স্টার্ট অফ দ্য সেন্টেন্স, তার মানে আপনি ওকে বলে দিলেন যে স্টার্ট অফ সেন্টেন্স হইতেছে আমি মেশিন লার্নিং। এখন ও যেটা কাজ করবে ওর কাজ হইতেছে ভালোবাসি, এই ভালোবাসি ওয়ার্ডটাকে সে প্রেডিকশন করবে। এখন ভালোবাসি ওয়ার্ডটাকে প্রেডিকশন করতে গেলে তাকেও কিছু স্টেপ ফলো করতে হবে। কিভাবে আসবে সেও এখানে অ্যাড প্লাস নর্ম এই যে স্টেপগুলা সে পার করে সে এই ক্রস অ্যাটেনশনে আসবে। ক্রস অ্যাটেনশনে এসে সে কোয়েরি সেন্ড করবে যে আমার আসলে ভালোবাসি আমি মেশিন লার্নিং এই কোয়েরিটা আমি তোমাকে দিলাম, এখন নেক্সট ওয়ার্ডটা আসলে আমার কি হবে তুমি আমাকে ইনফরমেশন দাও। ওকে, তো ওর কাছে ইনফরমেশন চাবে, মানে ক্রস অ্যাটেনশনে গিয়ে ওর ইনফরমেশন চাবে কার কাছে, এনকোডারের কাছে। এখন এনকোডার কি করবে এখানে, এনকোডার মূলত এখান থেকে কি অ্যান্ড ভ্যালু প্রোভাইড করবে। ওকে, তো এও কিছু নাম্বার প্রোভাইড করবে, সেই নাম্বারের উপর বেস করে স্টেপ বাই স্টেপ আপনি একটা সময় পরে সফটম্যাক্স থেকে সবথেকে হাইয়েস্ট প্রবাবিলিটি যার পাবেন, মানে যে ওয়ার্ডগুলোর আপনাকে প্রোভাইড করবে সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে সবথেকে হাইয়েস্ট প্রবাবিলিটি যার পাবেন সেই ওয়ার্ডটাই হবে মূলত নেক্সট ওয়ার্ড বা নেক্সট টোকেন।
ওকে, এভাবেই মূলত আসবে। ফর এক্সাম্পল আপনি স্টার্ট করছেন হইতেছে এসওএস, স্টার্ট অফ সেন্টেন্স, তো শুরু হইলো আমি থেকে, তো আমির পরে প্রেডিকশন করবে হচ্ছে মেশিন, মেশিনের পরে করবে হইতেছে লার্নিং, লার্নিংয়ের পরে করবে হইতেছে ভালোবাসি। এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত ইওএস আসে। ইওএস মানে হচ্ছে এন্ড অফ দ্য সেন্টেন্স। ওকে, এখন এইটা হয়তো দেখে মনে হইতেছে এই ব্যাপারটা আসলে সিকোয়েন্সিয়াল, এই ব্যাপারটা আসলে সিকোয়েন্সিয়াল না, ব্যাপারটা আসলে প্যারালাল ট্রেনিং। ওকে, বাট সিকোয়েন্সিয়ালি দেখলে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন, সো দ্যাট আমি এটা সিকোয়েন্সিয়ালি রাখছি, বাট ব্যাপারটা আসলে প্যারালালি হয়। ওকে, তো এই ব্যাপারগুলো আসলে স্টেপ বাই স্টেপ কীভাবে হয় আমরা যদি এটা একটু দেখি। দেখেন, ফুল পাইপলাইন হইতেছে এইটা, যে আপনি শুরু করলেন এটা দিয়ে তারপরে যখন আপনি নেক্সট ওয়ার্ডটাকে প্রেডিকশন করতে যাবেন, তো ফুল পাইপলাইন হইতেছে এইটা, যে তারপরে মার্কস মাল্টি হেড সেলফ অ্যাটেনশন ইউজ করবে এখানে, তারপর আবার রেসিডুয়াল অ্যান্ড লেয়ার নর্মালাইজেশন ইউজ হবে, তারপর আবার ক্রস অ্যাটেনশন, তারপর আবার অ্যাড অ্যান্ড নর্ম, তারপর লিনিয়ার, তারপর সফটম্যাক্স। এখান থেকেই ফাইনালি আসবে হচ্ছে মেশিন। ওকে, তো এখন আমরা এই জিনিসগুলো আবার একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। যে ক্রস অ্যাটেনশন, এখানে ডিকোডার যখন কোয়েরি জিজ্ঞাসা করে তারপরে আসলে এর রেসপন্সটা কিভাবে আসে এটা একটু খেয়াল করেন আপনি। তো অলরেডি আমাদের কাছে এনকোডারের আউটপুট কিন্তু আছে এখানে। ওকে, মানে H1, H2, H3, H4। ওকে, তো এইভাবে ধরেন আমি যেমনটা বলছি যে এর হিডেন যে সাইজ যতটুকু হবে, যতগুলো টোকেনের ম্যাক্সিমাম সাইজ ঠিক ততগুলোই থাকবে এই জায়গায়। ওকে, ততগুলো ইনফরমেশনই আপনি এখানে পাবেন। তো আমরা যেহেতু আই লাভ মেশিন লার্নিং নিয়ে কথা বলতেছি, সো দ্যাট এখানে টোকেন হইতেছে 4টা। সো আমরা যদি ম্যাক্সিমাম টোকেন 6 ধরি, তাহলে হয়তো 6টা এরকম H1 থেকে H6 পর্যন্ত আমাদের কাছে আছে। তো এখন যখন যখন আমাদের ডিকোডার কোয়েরি করবে এখানে ক্রস অ্যাটেনশনে কোয়েরি করবে, তো কোয়েরিতেও জিজ্ঞাসা করবে যে দেখো আমার কাছে আছে, আমির নেক্সট ওয়ার্ডটা কি হইতে পারে। তো তখন মূলত এনকোডার যে কাজটা করবে, এনকোডার এখানে 2টা ইনফরমেশন রিটার্ন করবে। একটা হচ্ছে কি, আর আরেকটা হইতেছে কি ভ্যালু, যেটা মূলত আসে হইতেছে এনকোডার থেকে। এই ডিকোডারের কোয়েরি এবং এনকোডারের রেসপন্স এর উপর বেস করে এই ক্রস অ্যাটেনশন লেয়ারে অ্যাটেনশন ওয়েট ক্রিয়েট হয়। ওকে, এখন এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হইতেছে যে ইচ ওয়ার্ডের জন্য একটা করে যে কোয়েরি পাঠাইতেছে এবং কি অ্যান্ড ভ্যালু, এদের উপর বেস করে যে আমাদের অ্যাটেনশন ওয়েটটা আমরা দেখতেছি, এই ওয়েটের যে যোগফল, সেই যোগফলটা অলওয়েজ 1 হবে। বিকজ আমরা প্রিভিয়াসলি হয়তো দেখছি যে অ্যাটেনশনের যে ইকুয়েশন সেখানে সফটম্যাক্স আছে। সফটম্যাক্স মানে সেটা কি প্রবাবিলিটি স্টাইলে মানে কনভার্ট করবে এবং সবগুলো যোগফল 1 হবে। ওকে, এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে যে ওয়েটগুলো আমরা পাবো, ফর এক্সাম্পল ওয়েটগুলো এরকম যে 0.3, 1.0, 0.60, 0.2। সো এটার মানে ফুল ভেক্টরটা হইতেছে এরকম ফর এক্সাম্পল। তো এটার মানেটা কি? এটার মানে হইতেছে যে ডিকোডার এই ওয়ার্ডের জন্য আসলে বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কাকে কতটুকু অ্যাটেনশন দিচ্ছে, এটাই হইতেছে এর মিনিং। তো আমাদের আলফা তো রেডি, আলফা মানে অ্যাটেনশন ওয়েট তো রেডি। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হইতেছে মূলত কনটেক্সটের ভ্যালু তৈরি করা। ওকে, কনটেক্সটের ইকুয়েশন হইতেছে আলফা ইন্টু ভি মানে হইতেছে ভ্যালু। ওকে, তো এটা কীভাবে তৈরি করতে হয়? ভি কিন্তু অলরেডি দেখেন আমরা যখন এইচ তৈরি করছি এখানে H1, H2, H3, H4, এখান থেকেই মূলত ভিটা আসবে, ভ্যালুটা আসবে কিসের উপর বেচ করে? প্রজেকশনের উপর বেচ করে। মানে আমাদের এই ডাটাগুলো তো এন ডাইমেনশনে আছে। মানে ফর এক্সাম্পল আমাদের যদি ম্যাক্সিমাম টোকেন লেংথ হয় 6, তার মানে এটা 6 ডাইমেনশনে আছে। তো ওখান থেকে প্রজেকশনের উপর বেচ করে মূলত এখান থেকে ভ্যালুটা আমরা পাবো। ওকে, তো এই দুইটার উপর বেচ করে আমরা মূলত কী করব? কনটেক্সটের ভ্যালু ক্যালকুলেট করব। কনটেক্সট, এখন এই কনটেক্সটটা আমরা পাঠাবো কোথায়? আমরা পাঠাবো হইতেছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে। এবং এই ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের কাজই হইতেছে যে আমরা যে রিপ্রেজেন্টেশনটা পাইলাম প্রজেকশনের উপর বেস করে, সেই ভ্যালুটাকে আরও রিফাইন করা। ওকে, সো আমরা এরপরে যতগুলোই লেয়ার অ্যাড করবো এইভাবে সবগুলো রিফাইন হইতে হইতে সে নেক্সটের দিকে যাবে।
ঠিক আছে। এখন তারপরের কাজ হইতেছে মূলত সফটম্যাক্স। তো সফটম্যাক্সের কাজ কি দেখেন, সফটম্যাক্সের ইকুয়েশন হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে যে ই পাওয়ার জি বা জেড নিচে ই পাওয়ার জেড জে। তো জে মানে হইতেছে যে এই যে আমরা যে এখান থেকে যে রেজাল্টটা পাবো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক থেকে, এটা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আমরা ফর এক্সাম্পল এরকম কিছু সংখ্যা পাবো 8.9, 2.1 মাইনাস সামথিং, এরকম আমরা ওয়ার্ড মানে ভ্যালু পাবো। ওকে, তো সফটম্যাক্সের কাজ হইতেছে যে এইগুলো, এই যে প্রত্যেকটা ভ্যালু আছে এগুলো সবগুলো যোগ করা, মানে এক্সপোনেনশিয়াল বের করে সেটাকে যোগ করা। তো টোটাল যে রেজাল্টটা আসবে, ফর এক্সাম্পল টোটাল রেজাল্ট এখান থেকে যে টোটাল এক্সপোনেনশিয়াল রেজাল্টটা যদি আসে ফর এক্সাম্পল 100 ফর এক্সাম্পল, আর এই মেশিনের রেজাল্টটা যদি আসে ফর এক্সাম্পল কত, ফর এক্সাম্পল ধরেন 80, ফর এক্সাম্পল 80 আমরা যদি ধরি, তাহলে এটা আসবে 0.80, মানে এটা কি মেশিনের প্রবাবিলিটি আসবে কি 0.80। তারপরে সিমিলারলি আমরা ভালোবাসি ক্যালকুলেট করব, খাই ক্যালকুলেট করবো, বা আদার্স যে আরও ওয়ার্ডগুলো আছে সব কিছুর জন্য আমরা ক্যালকুলেট করবো, এবং সবগুলোর যোগফল দেখবেন 1ই আসবে। ওকে, আমি হয়তো এটা মুখে লিখলাম যেন এরকম আপনার মনে হইতেছে। তো এখান থেকে দেখেন সব থেকে হাইয়েস্ট যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটি আসতে হয়তো মেশিনের জন্য 0.99। তো হাইয়েস্ট প্রবাবিলিটি মেশিন মানে কি, মানে হইতেছে যে আমির পরে আমরা যেটা খুঁজতেছিলাম যে আমির পরে আসলে তারপরের ওয়ার্ডটা আসলে কি হবে, এই ওয়ার্ডটা হবে হইতেছে মেশিন। অ্যান্ড তারপরে সেম প্রসেসটা আবার ঘুরতে থাকবে এভাবে, মেশিনের পরে তারপরে আসবে হচ্ছে লার্নিং, মানে তারপরে ওয়ার্ডটা হবে আসবে হইতেছে ভালো, তারপরে হচ্ছে বাসি। সো আমি মেশিন লার্নিং ভালোবাসি। তো এই ফুল প্রসেসটা এভাবে লুপের মতো চলতে থাকবে। তো আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে দেখতে পারবেন যে স্টার্টিং হইতেছে আমি দিয়ে, আমির পরে মেশিন, তারপরে আসতেছে হচ্ছে লার্নিং, তারপরে একটা স্টেপ পরে আসবে হচ্ছে ভালোবাসি। ততক্ষণ পর্যন্ত এটা চলবে যতক্ষণ না এন্ড অফ দ্য সেন্টেন্স সে রিচ করতেছে। এটাই মূলত হইতেছে ট্রান্সফর্মার আর্কিটেকচার। কিন্তু ট্রান্সফর্মার আর্কিটেকচারের উপর বেস করে যে মডেলগুলো তৈরি করা হয়েছে, যেমন বার্ড, স্টিল বার্ড বা জিপিটি, এগুলো সব মডেলে সব কিছু লাগে না। কোনো কোনো মডেলে দেখবেন যে শুধুমাত্র এনকোডার লাগতেছে, কোনো কোনো মডেলে শুধুমাত্র ডিকোডার লাগতেছে। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আশা করি আপনাদের এটা ভালো লাগছে। আপনি মানে আমাকে জানাতে পারেন যদি আপনার এখানে কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।